ছাত্রছাত্রীরা, আজ নবম শ্রেণীর তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেই টাস্কের উপর আলোচনা করব। মন দিয়ে শুনো এবং বিষয়টা দেখো। প্রশ্নগুলি খুব ভালো ভালো প্রশ্ন এখানে উত্থাপন করা হয়েছে। প্রথম প্রশ্ন, কিভাবে কোরিওলিস বলের প্রভাব বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতকে প্রভাবিত করে? তোমরা জানো পৃথিবীর আবর্তন গতির সাপেক্ষে একটি বলের সৃষ্টি হয়, যে বলটি কোরিওলিস বল নামে পরিচিত। পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে এই শক্তির সৃষ্টি হয়, যা কোরিওলিস 1835 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন বলে এর নাম কোরিওলিস বল। এই বল আদতে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুকে তার সরাসরি প্রবাহপথ থেকে ডান দিকে বা বাম দিকে তার দিক বিক্ষেপ ঘটায়, গতি বিক্ষেপ ঘটে না, অর্থাৎ তার গতির কোনো পরিবর্তন হয় না। অ্যাকচুয়ালি কি হয় না, মনে করো নিরক্ষীয় অঞ্চলের একটি বাতাস 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে যাবে, তাহলে নিরক্ষীয় অংশের যে আবর্তন বেগ, 10-এর আবর্তন বেগ এক নয়, প্রত্যেক ডিগ্রিতে আবর্তন বেগ ক্রমশ পরিবর্তিত হয়েছে। বাতাস তার পূর্বেকার গতিবেগ বজায় রাখতে চায়, কিন্তু যখন সে ভিন্ন আবর্তন বেগযুক্ত অঞ্চলে যাচ্ছে তখন তার দিক পথটি বা দিক, অর্থাৎ উত্তর থেকে যখন দক্ষিণে যাচ্ছে বা দক্ষিণ থেকে যখন উত্তরে যাচ্ছে, দিকের বিক্ষেপ ঘটে। উত্তর গোলার্ধে বায়ু ক্রমশ ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে ক্রমশ বাম দিকে বেঁকে যায়, যা তোমরা ফেরেল সূত্র নামে চিনো। এই বল কোনো স্বচ্ছন্দ গতিশীল বা ধাবমান বস্তুর বা প্রবাহের অনুভূমিক দিকের সাথে সমকোণে কাজ করে। সমকোণে কাজ করে বলতে, এটা যদি সমচাপ রেখা হয় তাহলে কাজটা এইভাবে করে, ফলে বাতাসটি ক্রমশ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, এইভাবে দিক বিক্ষেপ ঘটে। কোরিওলিস বলের মান নিরক্ষরেখায় 0, অর্থাৎ আবর্তন বেগ যেখানে যত বেশি, কোরিওলিস বলের মান সেখানে তত কম, অর্থাৎ এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে যত নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরু অঞ্চলের দিকে যাবে তত বাতাসটি তত দিক বিক্ষেপ হবে, যে কারণে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে বা মেরু অঞ্চল থেকে যখন নিরক্ষীয় অঞ্চলের দিকে কোনো বাতাস বা সমুদ্র স্রোত বা কোনো ধাবমান বস্তু যখন এগিয়ে আসে, তখন কোরিওলিস বলের কারণে তার অভিমুখের পরিবর্তন ঘটে। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, জিপিএস কি কি কাজে ব্যবহৃত হয়? জিপিএস এর ফুল ফর্ম গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি মূলত যে সমস্ত স্যাটেলাইটগুলো রয়েছে সেই স্যাটেলাইটগুলির নেটওয়ার্ক, অর্থাৎ সারা পৃথিবীর উপরিপৃষ্ঠে তোমরা জানো যে অনেকগুলি স্যাটেলাইট রয়েছে, সেই স্যাটেলাইটগুলির সঙ্গে একটার সাথে আরেকটার কানেকশন রয়েছে। তারা ক্রমশ একে অপরের সঙ্গে কানেকশন রেখে সারা পৃথিবীর প্রচুর কিছু তথ্য দেয়, এবং সেই তথ্যকে কাজে লাগিয়ে আজকের দিনে এই ব্যস্ততম লাইফ তৈরি হয়েছে। কি কি ব্যস্ততম লাইফ? প্রথমেই এখন আমাদের হাতে, প্রত্যেকেরই হাতে মোবাইল ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড বা স্টক অ্যান্ড্রয়েড, এরকম মানে এই ধরনের মোবাইল ফোন রয়েছে। যে ফোনের টাইম অবস্থান, অর্থাৎ তুমি কত ডিগ্রি অক্ষাংশে, কত ডিগ্রি দ্রাঘিমাতে অবস্থান করছো, তোমার অবস্থান কি, তোমার লোকেশন কি, তুমি পৃথিবীর কোন বিন্দুতে রয়েছো, এটা জানতে সাহায্য করে। কোনো অপরাধী যদি তার কাছে মোবাইল থাকে তাহলে অপরাধীকে চিহ্নিত করা এবং অপরাধীকে খুঁজে বের করানো, এটা যারা ক্রাইম সেকশনে কাজ করে তাদের খুব সুবিধা হয় জিপিএস সিস্টেমের থ্রু দিয়ে। বিমান চলাচল, কোনো বিমান কখন উঠবে কখন নামবে, তাদের মধ্যে কতটা গ্যাপ থাকা দরকার, এটা জিপিএসের থ্রু দিয়ে করা যায়। অর্থাৎ বিমানের গতি নিয়ন্ত্রণ, বিমানের ওঠা, বিমানের নামা, দুই বিমানের মধ্যে পারস্পরিক দূরত্ব, এটা পুরোটাই নিয়ন্ত্রণ করা যায় বা বোঝা যায় জিপিএস সিস্টেমের থ্রু দিয়ে। মানচিত্র দেখো, সেটা যে মানচিত্র হোক না কেন, ভূসংস্থান মানচিত্রই হোক বা অন্য কোনো মানচিত্রই হোক, এই মানচিত্র তৈরির কাজে জিপিএস সিস্টেমকে ইউজ করা হয়। আমাদের যে ভারতবর্ষের সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে, যারা মানচিত্র মূলত তৈরি করে, তারা কিন্তু এই জিপিএস সিস্টেমটা কাজে লাগিয়ে মানচিত্র তৈরি করে। তোমরা এটাও জানো যে সবসময় কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে ভিজিট করার পর বা সমীক্ষা করার পর ম্যাপ
তৈরি করার কথা, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। যেমন দুর্গম অঞ্চল, মনে করো হিমালয় পার্বত্য অঞ্চল, এক্ষেত্রে কি সেখানে যাওয়া সম্ভব? যাওয়া সম্ভব নয়। তাহলে জিপিএস সেই জায়গাটা পর্যবেক্ষণ করে এবং তার প্রেরিত চিত্রের সাহায্যে মানচিত্র অঙ্কন করা হয়। যদি কোনো জলজাহাজ বা কোনো বিমান যদি বিপদগ্রস্ত হয়, ভেঙে পড়া হোক, আটকে পড়া হোক, এই যে বিষয়গুলি, তার নির্দিষ্ট অবস্থান তাকে খুঁজে বের করা, এটা কিন্তু জিপিএসের মাধ্যমে করা সম্ভব। সমুদ্র তলদেশে মানুষ যেখানে সবসময় পৌঁছাতে পারছে না, সেই সমুদ্র তলদেশে কোথায় কি রয়েছে তার অবস্থান, তাকে জানা, তাকে চেনা, এটাও কিন্তু জিপিএস সিস্টেমের থ্রু দিয়ে জানা যায়। আমরা সারা পৃথিবীর সম্পদ জানতে পারি, কোথায় কি সম্পদ রয়েছে। তারপরে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, সাপোজ যে তোমার বাবার সাথে বা তোমার মায়ের সাথে ঘুরতে যাচ্ছ, কিন্তু তুমি রাস্তা জানো না, সে রাস্তা তোমাকে জানাবে কে? এই জিপিএস সিস্টেম তোমার অন্যতম বিশ্বস্ত সঙ্গী, যে তোমাকে গাইড করে তোমার নির্দিষ্ট লোকেশনে নিয়ে যাবে। এরপরে তোমাদের তৃতীয় কোশ্চেন রয়েছে যে পৃথিবীর নিজের অক্ষে চারিদিকে আবর্তিত না হলে কি হবে। প্রথমে ভাবো আবর্তন হলে কি হয়, তার উল্টোটা হবে। অর্থাৎ আবর্তন হয় বলে তুমি দিনরাত্রি দেখতে পাও, সারা পৃথিবী জুড়ে দিনরাত্রি হয়। আবর্তন যদি না হয়, পৃথিবী যদি একটা অক্ষরেখার উপর যদি স্ট্যান্ড দাঁড়িয়ে রয়ে যায়, তাহলে কি হবে? সূর্যের একদিকটাতে ব্যাপক আলো আসবে, ফলে সেই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং সেই অঞ্চলে সমস্ত কিছু উষ্ণতার প্রভাবে পুড়ে গিয়ে ছাই হয়ে যাবে। আরেকটা অঞ্চল যেটা আলো পেল না, সেই অঞ্চলটা শীতলতার কারণে সেখানে জন্মাবে না। তাহলে একটা আলোকিত অংশ আর একটা অন্ধকার অংশ তৈরি হবে। এরকম দিনরাত্রি একটা নির্দিষ্ট জায়গার উপর কোনো দিনরাত্রি সংগঠিত হবে না। আবর্তন গতি আছে বলেই নিয়ত বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত এগুলো উৎপত্তি লাভ করেছে। তাহলে সেগুলো আমরা দেখতে পেতাম না। খুব সহজ করে বললে, এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, আমাদের বসবাসের অনুকূল পরিবেশের সৃষ্টি হতো না যদি পৃথিবী আবর্তন না হতো। তাহলে জীবজগতের অনুকূল পরিবেশ সৃষ্টি করার পিছনে আবর্তন গতির ভূমিকা রয়েছে। তোমাদের এই প্রথম পর্বের যে শেষ প্রশ্ন, বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করছে কেন? দুটো বিষয়, শক্তির দুরকম, প্রকৃতির পরিপ্রেক্ষিতে, একটি চিরাচরিত, একটি অচিরাচরিত। অচিরাচরিত কোনগুলি? না, যেগুলি মানুষ ইদানিংকালে ব্যবহার করছে, যার ব্যবহার সুপ্রচলিত নয়, মানুষ কম পরিমাণে ব্যবহার করছে, সেগুলি হচ্ছে অচিরাচরিত শক্তি। এগুলো প্রসার লাভ করার কারণ কি? প্রথমত এর উৎসটা অবাধ। অর্থাৎ তোমরা জানো যে এর উৎস সূর্য, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, ভূতাপ, জৈব গ্যাস, এরা প্রত্যেকে এক একটা উৎস। তাহলে এদের এই উৎসগুলিকে কাজে লাগিয়ে আমরা সেখান থেকে বিদ্যুৎ বা শক্তি উৎপাদন করি, আর এগুলো অবাধ, সারা পৃথিবী জুড়ে পাওয়া যায়। তাহলে এই একটা প্রধান কারণ। এই শক্তি যত খুশি ব্যবহার করা যায়, যত খুশি উৎপাদন করা যায়। গচ্ছিত শক্তি যেগুলো রয়েছে, তোমার কয়লা, খনিজ তেল, স্বাভাবিক গ্যাস, এগুলো গচ্ছিত শক্তি, তার মানে এগুলো যত তুমি ব্যবহার করবে তত এর পরিমাণ শেষ হতে থাকবে। ফলে গচ্ছিত শক্তিকে সংরক্ষণ করা এবং প্রবহমান সম্পদকে ব্যবহার করা, এটার অন্যতম উদ্দেশ্য। এই শক্তিগুলি প্রত্যেকটি পরিবেশ বান্ধব, অর্থাৎ কোনো দূষণ তৈরি করে না, কোনো বর্জ্য পদার্থ তৈরি করে না। দুটো একটি বাদ দিলে, যেমন বর্জ্য পদার্থ তৈরি করে জৈব গ্যাস, কিন্তু সেটাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে পরিবেশ বান্ধব, যে কারণে যেহেতু এখন ব্যাপক পরিমাণে পরিবেশ দূষণ হয়ে চলেছে, এই পৃথিবীকে কি করে মানুষের বাসযোগ্য করে তুলতে পারি, তার জন্য আমাকে যত বেশি সম্ভব পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন এবং ব্যবহার করা উচিত। এটা পৃথিবীর সর্বত্র উৎপাদন করা যাবে। যেখানেই সূর্যালোক আছে সেখানেই তৈরি করা যাবে, যেখানে বায়ু প্রবাহ আছে সেখানেই এই শক্তি উৎপাদন করা যাবে, যেখানে সমুদ্র তরঙ্গ রয়েছে, জোয়ার ভাটা রয়েছে, সেখানেই এই বিদ্যুৎ উৎপাদন করা যাবে। অর্থাৎ এর নির্দিষ্ট কোনো জায়গায় এরকম ব্যাপারটা নয়, সারা পৃথিবী জুড়ে এর উৎপাদন করা সম্ভব। যেহেতু কোনো কাঁচামাল ক্রয় করতে হচ্ছে না, সেহেতু এর উৎপাদন কস্ট অত্যন্ত কম, অর্থাৎ এর ইউনিট প্রতি মূল্য খুবই কম। এই শক্তি নিরাপদ, অর্থাৎ এখানে না হয় বিস্ফোরণ, না হয় তেজস্ক্রিয় বিকিরণ,
নিরাপদ এবং ঝুঁকিহীন হওয়ায় একে মানুষ ব্যবহার করতে পারে এবং খুব সহজে একে ব্যবহার করা যায়। ধীরে ধীরে মানুষের কাছে বিষয়টি সহজলভ্য হচ্ছে। জৈব আমরা যে সমস্ত আবর্জনা আমাদের বাড়িতে তৈরি হয়, সেটা জৈব গোবরই হোক বা শাকসবজির খোসাই হোক, এগুলোকে যদি আমরা প্ল্যান্টে ফেলতে পারি তাহলে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, অর্থাৎ পৃথিবীকে আমরা বাসযোগ্য করার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং সেখান থেকে যে শক্তি এলো বা সেখান থেকে যে জ্বালানিটা এলো তাকে আমরা ব্যবহার করে আমরা গচ্ছিত সম্পদকে, যেগুলি দূষণ সৃষ্টি করে, সেই রকম সম্পদকে আমরা সংরক্ষণ করতে পারবো। এরপরে আমরা চলে আসি তোমাদের দ্বিতীয় কোশ্চেন। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর সাথে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা চলে আসি দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনের প্রথম প্রশ্ন হলো যে সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী যেখানে জীবকুলের আবাসস্থল। এই বক্তব্যটির যথার্থতা বিচার করো। অর্থাৎ সৌরজগতে যে 8টি কুলীন গ্রহ রয়েছে, এই 8টি কুলীন গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী এমন একটি গ্রহ যেখানে উদ্ভিদ এবং প্রাণীরা বসবাস করে। শুধু বসবাস নয়, বংশ বিস্তার করে, বেড়ে ওঠে এবং পৃথিবীর বুকে তাদের সমস্ত ক্রিয়াকর্ম চালিয়ে যায়। প্রথমত সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এমন একটা দূরত্ব, আমরা জানি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব গড়ে 15 কোটি কিলোমিটার। তাহলে এমন একটা পরিমিত দূরত্ব, এই পরিমিত দূরত্বের কারণে সূর্য থেকে পৃথিবী যে পরিমিত আলো এবং উত্তাপ পায়, পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড ভূপৃষ্ঠের, 8 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সারা পৃথিবীর তাপমাত্রা থাকে। ফলে এই তাপমাত্রায় সমস্ত জীবকুল বসবাস করতে পারে, বেঁচে থাকতে পারে, বংশ বিস্তার করতে পারে। অর্থাৎ জীবকুলের আদর্শ টেম্পারেচার এইরকম দূরত্বে থাকার কারণে সৃষ্টি হয়েছে। পৃথিবীতে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো আছে বলেই জীবজগতের যে বাঁচার অন্যতম উপাদান, সেগুলি সবগুলি ঠিক সমন্বয় একমাত্র পৃথিবীতেই রয়েছে। জীবজগতের বেঁচে থাকার অন্যতম উপাদান হচ্ছে জল। তাহলে একমাত্র পৃথিবী যেখানে বায়ুচক্র রয়েছে বা জলচক্র রয়েছে, অর্থাৎ জলের শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে জলের চক্রাকার আবর্তন একমাত্র পৃথিবীতেই রয়েছে, অন্য কোনো গ্রহে নেই। যে কারণে আমরা জলকে জীবন বলি এবং যেটি পৃথিবী গ্রহের মধ্যেই একমাত্র পাওয়া যায়। আরেকটা বিষয়, অপরিহার্য অক্সিজেনের যোগান। যে পরিমিত অক্সিজেনের প্রয়োজন হয় জীবজগৎকে বেঁচে থাকার জন্য, শুধু বেঁচে থাকা নয়, জারণ, বিজারণ, অন্যান্য ক্ষেত্রে যে অক্সিজেনের প্রয়োজন হয় সেটি একমাত্র পৃথিবীতেই পাওয়া যায়। তাহলে এই বিষয়গুলি, অর্থাৎ পৃথিবীর নির্দিষ্ট গতি, পৃথিবী থেকে নির্দিষ্ট দূরত্ব, পৃথিবীর নির্দিষ্ট ভর, পৃথিবীর জল, পৃথিবীতে অক্সিজেন থাকা, এই সব বিষয়গুলি একসাথে মিলিত অবস্থায় থাকে বলে পৃথিবীতে একমাত্র সৌরজগতের একটাই গ্রহ যেখানে জীবজগৎরা বসবাস করতে সক্ষম। এরপরে আমরা চলে আসি নেক্সট প্রশ্ন, যে চিত্রসহ দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির সংগঠন বর্ণনা করো। চিত্রসহ, আমি পাশে চিত্র তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। 4টে বিশেষ দিনের কথা তোমাদেরকে উল্লেখ করতে হবে। প্রথম দুটো দিন 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। এই দুটো দিনে পৃথিবী তার কক্ষপথে পরিক্রমণ করতে করতে এমন এক অবস্থায় আসে যে এই দিন ছায়াবৃত্ত পৃথিবীকে সমদ্বিখণ্ডিত করে। সর্বত্র 12 ঘন্টার দিন, 12 ঘন্টার রাত্রি হয়। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের মেরুবিন্দু আলোকিত হয়। নিরক্ষরেখায় সূর্যের লম্ব কিরণ পড়ে। দুটো দিন হলো। এবার তৃতীয় দিন 21 জুন। 21 জুন তারিখে পৃথিবী পরিক্রমণ করতে করতে তার কক্ষপথে এমন এক অবস্থায় আসে যে উত্তর গোলার্ধ সর্বাধিক ঝুঁকে থাকে এবং এই দিন সূর্য কর্কটক্রান্তি রেখায় লম্ব কিরণ দেয়। ছায়াবৃত্ত পৃথিবীকে এমনভাবে দ্বিখণ্ডিত করে যে উত্তর গোলার্ধের সুমেরুবৃত্ত থেকে সুমেরুবিন্দু পর্যন্ত আলোকিত হয় এবং দক্ষিণ গোলার্ধের কুমেরুবৃত্ত থেকে কুমেরু পর্যন্ত সম্পূর্ণ অন্ধকার অংশে থাকে। একটা কথা বলতে ভুলে গেলাম, 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর এই দিনটিকে
দিনটিতে যেহেতু দিন রাত্রি সমান হয়, অতএব একে বিষুব দিন বলে। 21 মার্চ মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বরকে জলবিষুব নামে অভিহিত করা হয়। 21 জুন যেহেতু উত্তরায়ণের শেষ দিন, সেহেতু এই দিনটিকে কর্কট সংক্রান্তি বলে। এরপরে আমরা চলে আসি 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর তারিখে পৃথিবী তার কক্ষপথে পরিক্রমণ করতে করতে এমন এক অবস্থায় আসে যে এই দিন সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্ব কিরণ দেয়, ছায়াবৃত্ত পৃথিবীকে এমনভাবে দ্বিখণ্ডিত করে যে উত্তর গোলার্ধে সুমেরুবৃত্ত থেকে সুমেরুবিন্দু পর্যন্ত অন্ধকার অংশে থাকে, দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত থেকে কুমেরুবিন্দু পর্যন্ত আলোকিত অংশে থাকে। এবং দক্ষিণায়নের শেষ দিন 22 ডিসেম্বর, তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। তাহলে 4টে দিনের পাশে ছবি আঁকবে এবং এই 2-3টি পয়েন্ট করে লিখবে, তাহলে তোমাদের অ্যান্সারটি হয়ে যায়। তোমাদের দ্বিতীয় প্রশ্নের তৃতীয় প্রশ্ন, প্রচলিত এবং অপ্রচলিত শক্তি সম্পদের পার্থক্য। প্রথমত প্রচলিত কি না, যেগুলি যে শক্তি সম্পদগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে, আর যেগুলি ইদানিংকালে ব্যবহার হচ্ছে এর উৎস কি। প্রচলিত শক্তি সম্পদের উৎস হচ্ছে কয়লা, খনিজ তেল, স্বাভাবিক গ্যাস, তেজস্ক্রিয় আণবিক খনিজ আর বেগবতী জলস্রোত, এটি উৎস। অচিরঞ্জিত শক্তির উৎস কি, সূর্য, বায়ু প্রবাহ, ন্যূনতম বেগ 8 কিমি প্রতি ঘন্টা, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, ভূতাপ শক্তি, জৈব আবর্জনা ইত্যাদি। ব্যবহারের ধরন কীরকম না, সাধারণভাবে প্রচলিত শক্তিগুলি দীর্ঘকাল ধরে ব্যবহার হয়ে আসছে, এর প্রযুক্তি তুলনামূলক সহজলভ্য এবং একে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, বহুলভাবে ব্যবহার করা হয়। অপ্রচলিত শক্তিগুলির ব্যবহার বর্তমান সময়ে হচ্ছে, তুলনামূলক কম ব্যবহার হচ্ছে এবং এর প্রযুক্তি তুলনামূলক কম সহজলভ্য। পুনর্নবীকরণযোগ্য কিনা, প্রচলিত শক্তিগুলির উৎসগুলি অর্থাৎ যেমন কয়লা, খনিজ তেল, এগুলো কিন্তু পুনর্নবীকরণযোগ্য নয়। একমাত্র জলবিদ্যুতের ক্ষেত্রে জলটি পুনর্নবীকরণযোগ্য। জলকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। আমাদের এশিয়ার বৃহত্তম পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পুরুলিয়াতে রয়েছে। আমরা সেই পুরুলিয়াতে জলটাকে রিইউজ করা হয়, এটাকে আমরা পুনর্নবীকরণ অর্থাৎ জলটাকে রিইউজ করতে পারি। কিন্তু কয়লা একবার পুড়ে গেলে তাকে রিইউজ করা যায় না। কিন্তু অপ্রচলিত শক্তি যেমন সূর্য, এর তো শেষ নেই কিছু, অর্থাৎ একে বিরামহীনভাবে শক্তি উৎপাদন করা যায়, অর্থাৎ এটি পুনর্নবীকরণযোগ্য। পরিবেশ দূষণের ক্ষেত্রে যদি বলা যায়, প্রচলিত শক্তিগুলি জলবিদ্যুৎ ছাড়া প্রত্যেকটিতে পরিবেশ দূষণ ঘটায়, আর অপ্রচলিত শক্তিগুলি পরিবেশ দূষণ ঘটায় না। বর্জ্য উৎপাদন, প্রচলিত শক্তিগুলি প্রত্যেকটি বর্জ্য উৎপাদন করে। কয়লা পোড়ালে ছাই উৎপাদন হয়, খনিজ তেল পোড়ালে ব্যাপক কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড উৎপাদন করে। কিন্তু অপ্রচলিত শক্তিগুলি এর বর্জ্য নেই। ব্যতিক্রম যদি আমরা ধরি তর্কের খাতিরে, জৈব অর্থাৎ গোবর, সবজির খোসা, এগুলোকে যদি আমরা বিদ্যুতে কনভার্ট করি তাহলে বর্জ্য উৎপাদন হয়, কিন্তু সেই বর্জ্যটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি জৈব সার হিসেবে। আর উল্টো দিকে একমাত্র জলবিদ্যুৎ ব্যতিক্রম, যার কোনো বর্জ্য উৎপাদন হয় না। উৎপাদন ব্যয়, অপ্রচলিত শক্তিগুলির উৎপাদন ব্যয় তুলনামূলক বেশি। যেহেতু জলবিদ্যুৎ ছাড়া প্রত্যেকটির কাঁচামাল ক্রয় করতে হয়, সেহেতু এর ইউনিট প্রতি কস্ট তুলনামূলক বেশি। অপ্রচলিত শক্তির প্রাথমিক দিকে ব্যয় হয়তো বেশি, কিন্তু যেহেতু কাঁচামাল কিনতে হয় না, সেহেতু এর ইউনিট প্রতি খরচা অনেকটাই কম। তাছাড়া বিপদ সংকুল চিরাচরিত শক্তিগুলি, আর এগুলো বিপদ সংকুল নয় অচিরাচরিতগুলি। স্থানান্তরযোগ্য, কয়লাকে স্থানান্তর করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, কিন্তু অচিরাচরিত শক্তিগুলির স্থানান্তরযোগ্যতার
প্রয়োজন হয় না, যে স্থানে যেখানেই এর সহজলভ্যতা রয়েছে সেখানেই একে উৎপাদন করা যায়। যেমন বায়ুবিদ্যুৎ কেন্দ্র, ভালো জায়গা হচ্ছে মরুভূমি, ভালো জায়গা হচ্ছে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল। তাহলে এই হচ্ছে তোমাদের এটা বিষয়। শেষ চলে আসি, সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়। সংরক্ষণ বিষয়টা কি না, বর্তমান প্রজন্ম একে সঠিকভাবে ব্যবহার করবে, বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করবে, আগামী প্রজন্ম যেন সেই সম্পদটিকে ঠিকমতো ব্যবহার করার সুযোগ করে দিতে পারি, তার নামে সংরক্ষণ, যে কোনো সংরক্ষণ। তাহলে এখানে সম্পদ সংরক্ষণ, তার মানে প্রথম কথা হচ্ছে মিতব্যয়িতা। আমাদেরকে একটুকু কৃপণ হতে হবে। কীরকম না, আমাদের যতটুকু প্রয়োজন আমরা প্রয়োজনটুকু যেন ব্যবহার করি, প্রয়োজনের অতিরিক্ত যেন ব্যবহার না করি। অপচয় রোধ, আমরা যখন সম্পদটিকে ব্যবহার করছি তার যেন অপচয় না হয়। আমি বাড়িতে নেই, সেই বাড়িতে লাইট পাখা নিশ্চয়ই জ্বালাবো না, অর্থাৎ যদি জ্বালিয়ে থাকি তাহলে আমি কিন্তু অপচয় করছি। প্রবহমান সম্পদগুলি যেগুলি রয়েছে তার ব্যবহার বৃদ্ধি, অর্থাৎ গচ্ছিত সম্পদগুলিকে সংরক্ষণ করা, কয়লাকে না ব্যবহার করা, খনিজ তেলকে তুলনামূলক কম ব্যবহার করা। তার জায়গায় আমি যদি সৌরশক্তি, জোয়ারভাটা শক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি উৎপাদন করতে পারি এবং তাকে যদি ব্যবহার করতে পারি, তাহলে এইগুলোর সংরক্ষণ হবে। তাছাড়া পৃথিবীর বায়ুমণ্ডল অনেকটাই সুস্থ হবে। সম্পদকে পুনর্ব্যবহার করা, অর্থাৎ যে সম্পদগুলি আমরা ব্যবহার করেছি তাকে যদি আমি রিইউজ করতে পারি, রিসাইক্লিং করতে পারি, তাহলে অনেক সম্পদকে আমি বাঁচাতে পারবো। যেমন খবরের কাগজ আজকে ব্যবহার করলাম, কিন্তু তাকে যদি পরবর্তী ক্ষেত্রে ঠোঙা হিসেবে ব্যবহার করা যায়, তাকে যদি গলিয়ে নতুন কাগজ উৎপাদন করা যায়, তাহলে কিন্তু যে গাছ কেটে খবরের কাগজ হয়েছে সেই গাছটি কিন্তু বেঁচে গেল। এইভাবে সম্পদের পুনর্ব্যবহারের মধ্য দিয়ে আমরা সম্পদকে সংরক্ষণ করতে পারি। তাছাড়া পরিবর্তিত দ্রব্যের ব্যবহার, যেমন আমি যদি জানালায় কাঠ না লাগিয়ে যদি আমি লোহার বা অন্য কোনো ধাতুর জিনিস লাগাই, তাহলে কিন্তু আমি গাছকে সংরক্ষণ করতে পারবো। আমি সম্পদের পুনঃস্থাপন করতে পারবো, অর্থাৎ একটা গাছকে কাটা হলো পরিণত, তার জায়গায় 10টা গাছ লাগানো, এটি সম্পদের পুনঃস্থাপন। আমি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে, তোমরা ছাত্র সমাজ, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে তোমাদের কাজ হচ্ছে যে মানুষকে সচেতন করা, নিজে সচেতন হওয়া, কোন সম্পদটিকে সংরক্ষণ করা দরকার, কাকে সঠিকভাবে ব্যবহার করা দরকার, সেদিকে নজর রাখা। এছাড়া আইন প্রণয়ন, প্রযুক্তির সাহায্যে সম্পদের কার্যকারিতা বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে সম্পদ সংরক্ষণ করা যায়। আশা করি ভালো লেগেছে। এই কোভিড পরিস্থিতিতে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো।